আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে কায়সার জব একাডেমির পক্ষ থেকে আজকের লাইভ ক্লাসে স্বাগতম জানাচ্ছি। আশা করি সবাই ভালো আছেন। যে যেখান থেকে জয়েন করতেছেন সবাই ভালো আছেন এই প্রত্যাশা নিয়ে আজকের ক্লাস শুরু করছি। ভিডিও এবং সাউন্ড ক্লিয়ার আছে কিনা একটু দ্রুত কমেন্ট করেন, আমরা ক্লাস শুরু করে দিচ্ছি। এমএসটি শারমিন আক্তার, আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। পল্লবী রয় দীপিকা, স্যার কেমন আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ ভালো। সাথে আছে আমিনা আক্তার, আসিফ চৌধুরী মিলন, সাউন্ড ভিডিও ক্লিয়ার। আনিকা ইসলাম সাথে আছে, মৌসুমী আক্তার, তানজিলা তাবাসসুম, আনিকা ইসলাম, আমিন বিশ্বাস, আরিফুল ইসলাম, শীতল আছে সাথে, সুমাইয়া, নাজিম বিন আজিজুর রহমান, ফয়সাল আহমেদ সাগর, পল্লবী রয় দীপিকা, সব ঠিক আছে স্যার। সাগরিকা সাথে আছে। আচ্ছা, যেহেতু সবকিছু ঠিকঠাক আছে আমরা দেরি না করে আজকের ক্লাস শুরু করে দিচ্ছি। আমরা গত ক্লাসে যেখানে শেষ করছিলাম তারপর থেকে আজকের ক্লাস আবার শুরু করতেছি এবং আজকে এরপরে আমরা গড় নিয়েও কাজ করব। গড় নিয়েও আমাদের ক্লাস আছে, আজকে আমরা গড়ও শেষ করে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওকে, আচ্ছা আমরা রুবিক 4-এ আসি। সহজ একটা অঙ্ক দিয়ে আমরা শুরু করার চেষ্টা করি। রুবিক 4, রুবিক 4, এটা আপনারাই করবেন। প্রথম প্রশ্নটা, একটি বোতলে আমের জুসের পরিমাণ 350 মিলিলিটার। 24টি বোতলে জুসের পরিমাণ কত? এটা আপনারাই বের করেন, এটা দিয়ে আমরা শুরু করতেছি। এটা প্রাথমিকে 1994 সালে আসছিল, না 2019 সালে আসছিল। প্রাথমিকে 2019 সালে আসছিল। পরিমাণ কত লিটারে আসছিল? এখানে কত লিটার 2019 আসছিল। একটি বোতলে আমের জুসের পরিমাণ 350 মিলিলিটার, অনুরূপ 24টি বোতলে আমের জুসের পরিমাণ কত লিটার? আচ্ছা শারমিন আক্তার, স্যার আমি জুলজি ডিপার্টমেন্টের আপনার কলেজের স্টুডেন্ট। আচ্ছা ঠিক আছে। ফিরোজা, মেহজাবিন, খাদিজা আছে সাথে, জালাল হোসেন, স্নিগ্ধা চক্রবর্তী, তানজিলা, রাকিবুল, আয়ুব আলী খান, মোসাম্মদ সাথী, মেসুমণি। একটু দ্রুত কমেন্ট করি আমরা, হ্যাঁ। আচ্ছা ঠিক আছে শারমিন,
মোহাম্মদ আরিফুল ইসলাম কমেন্ট করছে, তানজিলা কমেন্ট করছে, সুমাইয়া আফরিন কমেন্ট করছে। হ্যাঁ, এটা খুবই সিম্পল একটা অঙ্ক, প্রাথমিকে 2019 সালে আসছিল। জাস্ট মিলিলিটারে আছে, এটাকে লিটারে কনভার্ট করতে হবে, এই তো আর কি কাজ, তেমন কোনো কাজ নাই। তাছাড়া একটি বোতলে আমের জুসের পরিমাণ 350 মিলি, একটা বোতলে আছে 350 মিলি। তাহলে 24টা বোতলে কয়টা হবে? 24টা বোতলে বের করতে বলছে। 24 দিয়ে গুণ করলে কত হয়? 24 গুণন 350, তাই না? তাহলে 4 এ 0, 4 5 20, আর 2, 3 4 12 আর 2 14, এক ঘর কাটলাম 0, 5 দুগুণে 10 এ 0, হাতে 1, 3 দুগুণা 6, 7। ওকে, 0 0 4 8। তাহলে 24টা বোতলে হচ্ছে 8400 মিলিলিটার। ওরা এটা বের করতে বলছে লিটারে, কত লিটার। তাহলে আমরা জানি 1000 মিলি সমান হচ্ছে 1 লিটার। 8400-কে 1000 দ্বারা ভাগ করলে সেটা হয়ে গেল লিটারে। এখন এটা তো সহজ খুবই, 3টা শূন্য আছে, তাহলে 3 ঘর আগে দশমিক বসবে, 1 2 3, 8.4, তারপরে শূন্য দিলেও যা, না দিলেও তা, এত লিটার। নেক্সট, পাঁচটি গরুর মূল্য 20টি ছাগলের মূল্যের সমান। একটি গরুর মূল্য 5000 টাকা হলে 5টি ছাগলের দাম কত? পাঁচটি গরুর মূল্য 20টি ছাগলের মূল্যের সমান বা ছাগলের সমান। একটি গরুর মূল্য যদি 5000 টাকা হয়, 5টি ছাগলের দাম কত? বাংলাদেশ জুডিশিয়ারি সার্ভিসে আসছিল 2010-এ। ঠিক আছে, আগেরটা নিয়ে তো কারো কোনো প্রকার কমেন্ট নাই না, সমস্যা নাই, মুছে দিলাম। খেয়াল করি, বিজেএস বাংলাদেশ জুডিশিয়ারি সার্ভিস, এখানে 5টা গরুর মূল্য যা, আবার 20টা ছাগলের মূল্য তা, আবার একটা গরুর মূল্য দেওয়া আছে 5000 টাকা, সামনে কুরবানি, আবার 5000 টাকা দিয়া 5000 টাকা নিয়া হাটে গিয়ে যেন গরু কিনতে যান না। আবার পরীক্ষার হলে অনেকে আছে অঙ্ক দেখে মাথা নষ্ট হয়ে যায় যে একটা গরু কিভাবে 5000 টাকা দিয়ে দিবে, ওই হিসাব করা যাবে না ভাই, যেরকম আছে সেইভাবে অঙ্ক করতে হবে। এখন একটা গরুর মূল্য দেওয়া আছে 5000 টাকা, আর বের করতে বলছে 5টা ছাগলের মূল্য। একটা গরুর মূল্য থেকে আমরা 5টা গরুর মূল্য পাই না? অবশ্যই পাই। আর 5টা গরুর মূল্য যা, 20টা ছাগলের মূল্য তো তা। 20টা ছাগলের মূল্য পাইলে 5টা ছাগলের মূল্য বের করতে পারবো না? হ্যাঁ পারবো। তাহলে একটা গরুর মূল্য দেওয়া আছে 5000, সুতরাং 5টা গরুর মূল্য কত? 5টি গরুর মূল্য, একটা গরু 5000, তাহলে 5, আর 5টা গরু কত হবে? গুণন 5 সমান 5 5 25, 25,000 টাকা। এটা আমরা পেলাম 5টা গরুর মূল্য। এখন 5টা গরুর মূল্য যা, 20টা ছাগলের মূল্য তো তা, এটা সমান আবার কি? 20টি ছাগলের মূল্য, 20টি, সুতরাং 20টি ছাগলের মূল্য, 20টি ছাগলের মূল্য কত? এই 5টা গরুর মূল্য যা আসছে তাই, এত টাকা। এবার 5টা ছাগলের মূল্য বের করব। এখান থেকে চাইলে আমরা একটা বের করে নিতে পারি। একটা ছাগলের মূল্য কত হবে? 25,000 ভাগ 20, আর 5টার মান বের করতে হবে। এখন 5টি ছাগলের মূল্য গুণন 5 ডিভাইডেড বাই 20। ওকে, 4 5 20, 4 6 24, 10, 4 2 8, 2, 4 5 20, 0, 6250।
ওকে, ক্লিয়ার না? কার কোনো ভেজাল আছে? ক্লিয়ার নাকি কোনো ভেজাল আছে? কারো বুঝতে সমস্যা হলে অবশ্যই কমেন্ট করব। ওকে, কারো বুঝতে সমস্যা হলে অবশ্যই কমেন্ট করব। নেক্সট, এটা আপনারা করবেন দ্রুত। আটটি কলমের দাম 24টি পেন্সিলের দামের সমান হলে আটটি কলমের দাম 24টি পেন্সিলের দামের সমান হলে 11টি কলমের পরিবর্তে কতটি পেন্সিল পাওয়া যাবে? পাওয়া যাবে 8টি কলমের দাম 24টি পেন্সিলের দামের সমান হলে পানি উন্নয়ন বোর্ডে আসছিল 2015-তে 11টি কলমের পরিবর্তে কতটি পেন্সিল পাওয়া যাবে? দ্রুত করবেন আপনারা। খুবই সিম্পল অঙ্ক। আজান হচ্ছে। আচ্ছা, হ্যাঁ আসলে ভেজাল নাই, কারণ পরিবেশটা সুন্দর। আগেরটার অ্যান্সার 33। এম সংখ্যক পেন্সিলের দাম পি টাকা হলে এম টাকায় কয়টি পেন্সিল পাওয়া যাবে? এম সংখ্যক পেন্সিলের দাম যদি পি টাকা হয়
তাহলে এম টাকায় কয়টি পেন্সিল পাওয়া যাবে? যেহেতু বেসিক ম্যাথ কোর্স, সব পরীক্ষায় আসা অঙ্ক নিয়ে আমরা কথাবার্তা বলি। উপসহকারী প্রকৌশলীতে আসছিল ওটা, প্রকৌশলী। দেখেন এম টাকায় কয়টা পেন্সিল পাওয়া যাবে এটা বের করতে বলছে। এম সংখ্যক পেন্সিলের দাম হচ্ছে পি টাকা, মানে কয়টা পাওয়া যাবে সেটা বের করতে বলছে। তাহলে এম টি পাওয়া যায় কয় টাকায়? পি টাকায়। পি টাকায় পাই, পি টাকায় পাওয়া যায়, একটু লেখা দেখেই বুঝে যাবেন, আবার মুখে মুখে তো বলতেছি। এম টি ভাই একটা জিনিস মনে রাখবেন, চাকরিটা আপনার দরকার। মাঝে মাঝে ফেসবুকের বিভিন্ন গ্রুপগুলোতে এবং আমার আমার যে ফেসবুক পেজ আছে, ছোট পেজ, বেশি দিন হয় নাই, এজন্য হয়তো আজে বাজে কমেন্ট খুব কম পড়ে না এখনো। তারপরে দেখি দু একজন মাঝে মাঝে একটু বাজে কমেন্ট করে। তো সকলের উদ্দেশ্যে একটা কথা বলি ভাই, চাকরি আসলেই সোনার হরিণ। একটা জিনিস না পাওয়ার আগ পর্যন্ত আপনি হয়তো অনেক কথাই বলতে পারতেছেন, কিন্তু সেটা পেতে গেলে কতটা যে কাঠখড় পোড়াতে হয় সেটা যারা পোড়াইছে তারাই জানে। আমরা তো আসলে সরাসরি নকশি খাতাটা দেখি যে অমুকে চাকরি পেয়েছে, কিন্তু একটা নকশি খাতা তৈরি করতে কতবার যে সূচের ঘা খেতে হয় সেটা কিন্তু আমাদের অগোচরেই থেকে যায়। ঠিক আছে? আর অনলাইনে এখন যতগুলো মিডিয়া আছে যেখানে চাকরির জন্য পড়াশোনা করানো হয়, অনেক ক্ষেত্রে হয়তো ভেজালটা মিশে গেছে। তা আবার অনেকেই কিন্তু আছে ভালো, যে যারা ওরকম ক্যানভাস পছন্দ করে না, সাধ্যমতো চেষ্টা করে। তাদের আবার ফ্যান ফলোয়ারও কম, কারণ তারা ওই অতটা প্রচারণা পছন্দ করে না, প্রচার বিমুক্ত, এই জন্য হয়তো অগোচরেই থেকে যায়। তা আমরা যখন একটু কমেন্ট করব, যদি আসলেই শিক্ষার্থী হয়ে থাকি তাহলে যেন একটু সাবধান হই। ঠিক আছে? আর চাকরি পাওয়ার আগ পর্যন্ত সর্বোচ্চ পর্যায়ে আপনার যতটুকু জানা দরকার, যেখানে অবশ্যই জানার জন্য চেষ্টা করবেন, এবং জানার উদ্দেশ্যেই, কাউকে আটকানোর উদ্দেশ্যে না। ঠিক আছে? জানার উদ্দেশ্যে যে আমার দরকার। কারণ দেখেন এই যে কোর্সে ভর্তি হয়েছেন, এখন আমি ঢিলে ঢালা করলেও কিন্তু আপনার লস। আপনি যদি এখান থেকে ভালো কিছু তুলে না নিতে পারেন তাও আপনার লস। চাকরিটা ভাই সবার আগে কিন্তু আপনার দরকার। ঠিক আছে? আপনার প্রয়োজন আপনিই সবচেয়ে ভালো বুঝবেন। এটুকু মাথায় রেখে এখন থেকে নিয়ম করে স্টাডি করেন। প্রচুর পরিমাণে সার্কুলার আসতেছে, এই যে পরীক্ষাও প্রত্যেক সপ্তাহে দেখেন কতগুলো হচ্ছে, কিন্তু প্রিপারেশন ছাড়া খালি পরীক্ষা দিবেন আর খালি ডাব্বা মারবেন। প্রস্তুতিটা একটু ভালোভাবে গুছিয়ে নেওয়ার চেষ্টা করেন। পি টাকায় পাওয়া যায় এমটি, এখন 1 টাকায় কয়টা পাওয়া যাবে? এম বাই পিটি ধরে নিলাম। সুতরাং এম টাকায় কয়টা পাওয়া যাবে? এম টাকায় পাওয়া যাবে, এই এম গিয়ে এম এর সাথে গুণ হয়ে গেল, ডিভাইডেড বাই পি, সমান হচ্ছে এম স্কোয়ার ডিভাইডেড বাই পিটি, এতটি। আর একটা কথা আমি বারবার বলি, যে আমি যে ব্যাচে যেখানে ক্লাস নেই, আমি অনুরোধ করব যে আমার প্রত্যেকটা স্টুডেন্ট যেন বিনয়ী হয়। বিনয়ের মাধ্যমে আপনি অনেক কিছু জয় করে আসতে পারবেন। বিনয় দিয়ে অনেক জায়গায় পাশ করা যায়। ঠিক আছে? বিনয়টা খুবই দরকার। জানতে হবে। মেজাবিন খাদিজা, হ্যাঁ বিনয়ী হওয়া ভালো। 2m না, দেখেন এম স্কোয়ার ডিভাইডেড বাই পি। ওকে, অনেকেরই অঙ্কটা ভুল হয়েছে। দেখেন পি টাকায় পাওয়া যাবে এমটি, তাহলে 1 টাকায় কত, এম টাকায় কত। ঠিক আছে? নেক্সট। রুব্রিক 5-এ চলে যাই। স্রোতের প্রতিকূলে
নৌকা নিয়ে যেতে যে সময় লাগে স্রোতের অনুকূলে যেতে তার অর্ধেক সময় লাগে। যাতায়াতে যদি মোট 12 ঘন্টা সময় লাগে তবে অনুকূলে স্রোতের অনুকূলে যেতে কত সময় লাগবে? ভাই কি বলবো, এটাই বাস্তব। আসলে আইডেন্টিটি না থাকলে পরে বুঝছেন বাস্তবতা ভিন্ন রকম জিনিস। আমরা যতই বলি যে জ্ঞান অর্জনের জন্য পড়তেছি, নিজের একটা আইডেন্টিটি তৈরি করা খুবই জরুরি। আমার বেশ কয়েকটা বন্ধু আছে, আমার একটা বন্ধু আছে খুব ভালো বিজনেসম্যান, মান্থলি প্রায় 70-80 হাজার টাকা ও এমনি ইনকাম করে। তো একবার বলতেছে যে টাকা 20-25 লাখ লাগুক, আমি প্রাইমারির জন্য পরীক্ষা দেবো, প্রাইমারি কোন জায়গায় কোন লিঙ্কে যোগাযোগ করলে পরে কি করা যাবে, তুই কি কোনো কিছু জানিস? তো আমি বললাম আমি তো ওরকম কোনো লিঙ্ক জানি না, কিন্তু আমি তোকে জিজ্ঞেস করতেছি যে তুই মান্থলি ইনকাম করিস প্রায় 60-70-80 হাজার টাকা, তুই কেন প্রাইমারির এই 15-16 হাজার টাকা চাকরির জন্য এরকম ভাবে এত টাকা দিবি? পরে বলে, তখনও বিয়ে করে নাই, বলতেছে দোস্ত আইডেন্টিটি মারাত্মক জিনিস, আমি এই আইডেন্টিটি ক্রাইসিসে ভুগতেছি। যতই বলি যে আমি অমুক বিজনেস করি, এই করি সেই করি, লোকজন সেটা নিতে চায় না। বলে আমি শুধুমাত্র যেন বলতে পারি যে আমি এই করি, আমি প্রাইমারি স্কুলের টিচার, তারপরে অন্যান্য বিজনেস থাকুক। আইডেন্টিটি খুবই মারাত্মক জিনিস ভাই। বিজনেস অবশ্যই অনেক ভালো, আমি বিজনেসকে খারাপভাবে বলতেছি না, কিন্তু ওর যে ইচ্ছাটা সেটার কথা বলতেছি। এটা অনেকেই হয়তো এরকম ভাবে ফিল করে। তারপরে বিজনেস করতে পারলে, যেহেতু বিজনেসের স্বাধীনতা আছে, তবে নিজের স্বাধীনতা মানে এরকম না যে আপনি ইচ্ছা মতন বসে থাকবেন, আপনার বিজনেস থেকে টাকা আসতেই থাকবে না, আপনার পরিশ্রম করতে হবে। আপনি যত স্বাধীনভাবে পরিশ্রম করবেন, বেশি বেশি পরিশ্রম করবেন, তত ইনকাম হবে। এই অঙ্কটা দেখেন, স্রোতের অনুকূল আর প্রতিকূল আমরা একবার ভালো করে বুঝে যাই। স্রোতের প্রতিকূল মানে হচ্ছে স্রোত যে দিকে যাচ্ছে তার উল্টা দিকে, ঠিক আছে? ধরেন এটা হচ্ছে নদী, ঠিক আছে, এটা নদী, এটা নদী। এখন এই নদীতে স্রোত যাচ্ছে ধরেন এই দিকে, স্রোত যাচ্ছে এই দিকে, স্রোত যাচ্ছে এই দিকে, স্রোত এই দিকে, স্রোত এই দিকে যাচ্ছে। এখন স্রোতের অনুকূল হচ্ছে স্রোত যে দিকে যাচ্ছে নৌকায় সেদিকে যাওয়া। যেমন অনুকূলে বলতে বোঝাবে, ধরেন এটা একটা নৌকা, এটা একটা নৌকা, এই নৌকা স্রোত যেদিকে যাচ্ছে সেদিকেই যদি যায় তাহলে এটা হচ্ছে অনুকূল, অনুকূল, ওকে। আর স্রোত যাচ্ছে এদিকে, নৌকা তার উল্টার দিকে যাচ্ছে, নৌকা তার উল্টা দিকে যাচ্ছে, ধরেন নৌকা এদিকে যাচ্ছে, এটা হচ্ছে স্রোতের প্রতিকূলে যাওয়া, ওকে, উল্টা দিকে যাওয়া। প্রতিকূল মানে উল্টা দিকে। এখন প্রতিকূলে যেতে আর অনুকূলে যেতে সময় কিরকম লাগবে? অনুকূলে হচ্ছে নৌকাও যাচ্ছে স্রোতও যাচ্ছে, তাহলে সময় কম লাগবে এবং যেতে যেতে পারবে বেশি, তাই না? আর প্রতিকূলে কি হবে? স্রোত যাচ্ছে উল্টা দিকে, সে স্রোতকে ঠেলে তারপরে যাচ্ছে, তাহলে সময় বেশি লাগবে না, পরিশ্রমও বেশি হবে, ঠিক আছে, যেতেও পারবে কম। এবার ওরা বলছে যে প্রতিকূলে, প্রতিকূলে মানে উল্টা দিকে নৌকা নিয়ে যেতে যে সময় লাগে অনুকূলে যেতে তার অর্ধেক লাগে। অর্থাৎ প্রতিকূলে যদি 2 ঘন্টা লাগে, অনুকূলে লাগে 1 ঘন্টা, ঠিক আছে? অনুকূলে যেহেতু অর্ধেক লাগতেছে, আর এই দুইটা মিলে হওয়ার কথা যাতায়াতে মোট সময় মানে গেল
আবার চলে আসলো, এইটা মিলে মোট সময় হওয়ার কথা 12 ঘন্টা। তাহলে অনুকূলে অর্থাৎ সূর্য দিকে যাচ্ছে সেদিকে যেতে কত সময় লাগবে? ঠিক আছে, এখন আমরা অঙ্কটা করে ফেলি। ধরি প্রতিকূলে যেতে সময় লাগে, ওইটা একটা আরেকটার সাথে যেহেতু সমন্বয় করে লেখা যাবে, সেহেতু আমরা এমন সংখ্যা নিব যাতে পরেরটা অর্ধেক করলে একটা পূর্ণাঙ্গ মানই থাকে। প্রতিকূলে যেতে সময় লাগে 2x, কারণ কেন 2x ধরলাম এখানে, যাতে অনুকূলে অর্ধেক করলে একটা x হয়। 2x ঘন্টা, সুতরাং অনুকূলে যেতে সময় লাগে কত? অর্ধেক হয়ে যাবে। এবং এই দুইটা মিলা এই যাতায়াতে টোটাল সময় লাগার কথা কত? 12 ঘন্টা। শর্ত মতে বা প্রশ্ন মতে এই 2x মানে প্রতিকূলে এবং x অনুকূলে, এই দুইটা মিলা হওয়ার কথা 12 ঘন্টা। এখান থেকে যদি কাজ করি 3x সমান কত? 12, বা x সমান 3 দিয়ে ভাগ করলে 4 ঘন্টা। এবং x টাই দেখেন অনুকূলে, x হচ্ছে অনুকূলে, তার মানে অনুকূলে সময় লাগবে কত? অনুকূলে সময় লাগবে এই 4 ঘন্টা। বুঝছি? আসিফ চৌধুরী মিলন, আপনার হয়তো ফোনে সমস্যা হয়েছে, ডিভাইসে হয়তো সমস্যা হয়েছে, স্টপ হয়ে যায়নি। আমাদের তো সবারই ঠিকঠাক আছে দেখতেছি। আর আপনাদের জন্য আরেকটা সুখবর আছে, আগামী সপ্তাহে আমি ইনশাল্লাহ ঢাকায় যাচ্ছি, একটা ফোন আনাচ্ছি বাইরে থেকে, মোটামুটি ভালো ফোনই, এবং শুধুমাত্র ক্যামেরাকে টার্গেট করেই ইনশাল্লাহ ক্লাসগুলো আরও বেশি ফ্রুটফুল হবে। এবং এটা আপনাদের ব্যাচ থেকেই শুরু হচ্ছে। আগামী সপ্তাহে আমি সোম এবং মঙ্গলবার 2 দিন ঢাকায় থাকবো, আমার একটা পরীক্ষাও আছে, বিভাগীয় পরীক্ষা চাকরির, তো ওইটা দিয়ে আসবো এবং নিয়ে আসবো। ঠিক আছে, বাইরে থেকে আনাচ্ছি। সকালে এই ম্যাথটা করছি স্যার। আচ্ছা আচ্ছা, আমি সুমনি অসাধারণ ক্লাস, ওকে, কারো কোনো সমস্যা নাই তো? এবার পরের অঙ্কে চলে যাই আমরা। এবার এই অঙ্কগুলো আমরা একটা ফরম্যাট দিয়ে করতে পারবো, এস ইকুয়াল টু ভিটি, সত্য সিদ্ধ সূত্র এটা। এস হচ্ছে স্পেস দূরত্ব, আর ভি হচ্ছে ভেলোসিটি বেগ, আর টি হচ্ছে টাইম। এস ইকুয়াল টু ভিটি সূত্র দিয়ে এই সবগুলো অঙ্ক আমরা চাইলে পরে সময়, দূরত্ব, বেগ এগুলো কোনো কিছু বের করার দরকার হলে বের করে নিতে পারবো। আমার বাড়ি টাঙ্গাইল সদর, সুমাই আফরিন, টাঙ্গাইল সদর। সাগরিকা স্যার, ক্লাস শেষ হলে একটা গান শোনাবেন? সময়ই তো পাই না ভাই, একদিন ইনশাল্লাহ সময় করে গান শোনাবো। ম্যাথ ক্লাসে সময়ই পাওয়া যায় না। দেখেন অন্যান্য ক্লাসে কত কথা বলা যায়, ধীরে স্থিরে কথা বলা যায়, কিন্তু ম্যাথ ক্লাসে সেই সুযোগই পাওয়া যায় না। এক ব্যক্তি সাঁতার কেটে স্রোতের প্রতিকূলে 1 মিটার পার ঘন্টা বেগে, এক ব্যক্তি সাঁতার কেটে স্রোতের প্রতিকূলে 1 মিটার পার ঘন্টা বেগে 4 মিটার দূরত্ব অতিক্রম করে স্রোতের অনুকূলে চার মিটার পার ঘন্টা বেগে আবার পূর্বের অবস্থানে ফেরত আসলো।
ফেরত আসলো। তার গড় গতিবেগ কত? কত? 28তম বিসিএস আসছিল। ফয়সাল আহমেদ সাগর স্যার, আমরা আপনার বিবিকিউ এর অপেক্ষায় আছি। ঈদের পর পাবো তো ইনশাল্লাহ। ঈদের সময়টা আমি সর্বোচ্চই দেওয়ার চেষ্টা করব এই বইটার উপরে। দোয়া করবেন আমার জন্য। তবে আমি এইটা নিশ্চয়তা দিচ্ছি না, কারণ বই যদি মনের মতো না হয়, যতদিন পর্যন্ত আমি ঠিকঠাক মতো না করতে পারতেছি, চেষ্টা করবো না বাজারে ছাড়ার। ডিএসএলআর ক্যামেরা নিতাম, কিন্তু ডিএসএলআর ক্যামেরাতে সমস্যা আছে। ক্লাস নিতে গেলে ডিএসএলআর ক্যামেরা পারফেক্ট না, এই জন্য একটা ভিআইপি ফোনই আনানোর চেষ্টা করতেছি। ফোন কেনা হয়ে গেছে, ইনশাল্লাহ 26-27 তারিখে ঢাকায় চলে আসবে। ঠিক আছে। আচ্ছা, এই টাইপের অঙ্কগুলো একটু দেখার চেষ্টা করি যে কিভাবে সমাধান করা যায়। এই টাইপের অঙ্ক প্রচুর পরিমাণে আসে। খেয়াল করেন, এক ব্যক্তি সাঁতার কেটে স্রোতের প্রতিকূলে, মানে স্রোত যেদিকে আছে তার উল্টা দিকে 1 মিটার পার ঘন্টা, মানে 1 ঘন্টায় 1 মিটার পার ঘন্টা, মানে প্রতি ঘন্টায় 1 মিটার করে যাচ্ছে। এটা হচ্ছে স্রোতের প্রতিকূলে। স্রোতের প্রতিকূলে 1 মিটার পার ঘন্টা করে সে কয় মিটার যাচ্ছে? টোটাল 4 মিটার যাচ্ছে। ঘন্টায় যাচ্ছে 1 মিটার। 1 মিটার পার ঘন্টা, মানে এই টাইপের অঙ্ক কিন্তু অনেকের কাছে জটিল লাগে, অনেক জায়গায় পড়েও বুঝতে পারে না। খেয়াল করেন, 1 মিটার পার ঘন্টা মানে 1 ঘন্টায় যাচ্ছে 1 মিটার। তাহলে 4 মিটার যাইতে কত ঘন্টা সময় লাগবে? 1 মিটারেই লাগলো 1 ঘন্টা, তাহলে 4 মিটারে তার মোট কত ঘন্টা লাগবে? 4 ঘন্টা লাগবে। এটা প্রতিকূলে, স্রোতের প্রতিকূলে, স্রোতের প্রতিকূলে, স্রোতের প্রতিকূলে, স্রোতের প্রতিকূলে ধরেন এটা হচ্ছে স্রোত যাচ্ছিল, এই যে স্রোত যাচ্ছে, এদিকে হচ্ছে স্রোত যাচ্ছে, ঠিক আছে, আর তার উল্টা দিকে সে আসতেছে, উল্টা দিকে সে আসতেছে। এখানে কত? 1 মিটার পার ঘন্টা বেগে, ঠিক আছে, 1 মিটার পার ঘন্টা বেগে, এবং সে টোটাল 4 মিটার দূরত্ব অতিক্রম করতেছে। 4 মিটার দূরত্ব অতিক্রম করতে তার কয় ঘন্টা সময় লাগবে? 4 ঘন্টা সময় লাগবে। হ্যাঁ, এইখান থেকে এই পর্যন্ত ধরেন 4 মিটার। এই 4 মিটার সে গেল, আবার 4 মিটার সে ফেরত আসবে, আবার 4 মিটার সে ফেরত আসবে। টোটাল সে কত মিটার যাতায়াত করবে? 4 মিটার যাবে, 4 মিটার আসবে, মোট 8 মিটার। তাহলে স্রোতের স্রোতের প্রতিকূলে 4 মিটার যেতে সময় লাগে, 1 মিটার যেতে যেহেতু 1 ঘন্টা লাগছিল, 4 মিটার যেতে সময় লাগবে 4 ঘন্টা। এটা হচ্ছে স্রোতের প্রতিকূলে। আবার স্রোতের অনুকূলে দেখেন, আমি বিস্তারিত করে দিচ্ছি, শর্টকাট নিয়ে গেলেও বিস্তারিত আগে করে দেখায় দিচ্ছি। স্রোতের অনুকূলে খেয়াল করেন, স্রোতের অনুকূলে সে প্রতিকূলে যাচ্ছিল 4 ঘন্টা, আবার ফেরত আসবে কতটুকু? 4 ঘন্টায় গেছে 4 মিটার, আবার ফেরত আসতে গেলে তাকে কতটুকু দূরত্ব অতিক্রম করতে হবে? 4 মিটারই। কিন্তু স্রোতের অনুকূলে 4 মিটার আসতে সময় লাগে মাত্র 1 ঘন্টা। দেখেন, 4 মিটার পার আওয়ার মানে পার ঘন্টা, মানে 1 ঘন্টায় 4 মিটার। তাহলে স্রোতের অনুকূলে এই 4 মিটার যেতেই, 4 মিটার আসতে, ফেরত আসতে সময় লাগে কত ঘন্টা? 1 ঘন্টা। তাহলে সে মোট যাতায়াত করলো কতটুকু? গেল 4 মিটার, আসলো 4 মিটার। এটা হচ্ছে এস দূরত্ব। এস সমান কত? গেল 4 মিটার, আসলো 4 মিটার, মোট হচ্ছে 8 মিটার। এবার মোট সময় কতটুকু লাগলো? যাওয়ার সময় লাগলো 4 ঘন্টা, ফেরার সময় মাত্র 1 ঘন্টা। টাইম 4 ঘন্টা লাগলো যাওয়ার সময়, ফেরার সময় 1 ঘন্টা, মোট হচ্ছে 5 ঘন্টা। বের করতে বলছে কি? বেগটা, অর্থাৎ এই ভির মান, ভেলোসিটি, ভি ইকুয়াল টু হোয়াট। ওকে, আমরা জানি এস ইকুয়াল টু হচ্ছে ভিটি, বা এখান থেকে যদি ভির মান বের করি, ভি ইকুয়াল টু এস বাই টি। এস এর মান কত? এস হচ্ছে মোট 8, আর টির মান কত? 5। এটা দ্বারা ভাগ করলে 8 কে 5 কে 5, 3,
দশমিক শূন্য নিয়ে আসলাম একটা কেটে, 5 6 30, অর্থাৎ 1.6। বেগের একক হচ্ছে ms ইনভার্স 1 মিটার পার সেকেন্ড। বুঝছি কিনা? এটা বুঝে থাকলে এই নিয়মে বেশ কিছু অঙ্ক হবে। বুঝছি কিনা? মোদ্দা কথা, সে টোটাল গেছে কতটুকু এটা বের করবেন। গেছে 4 মিটার, আবার 4 মিটার সে ফেরত আসতেছে, মোট হইলো 8 মিটার। এবার সময় কতটুকু লাগছে যাওয়ার সময়, দেখেন 4 মিটার যেহেতু গেছে, 1 মিটার যেতে লাগছে 1 ঘন্টা, তাহলে 4 মিটার যেতে যাওয়ার সময় লাগছে এই যে 4 ঘন্টা। ওকে, টাইম। এবং ফেরার সময় যেহেতু অনুকূলে আসতেছে, সময় কম লাগতেছে, 4 মিটার আসতেই মাত্র 1 ঘন্টা সময় লাগতেছে, তাহলে ফেরার সময় ওই 4 মিটারই ফেরত আসতেছে 1 ঘন্টায়, মোট হলো 5 ঘন্টা। বুঝছি? এই টেকনিকটা কাজে লাগাইতে পারলে অনেক কিছু হয়ে যাবে। মামুন বিল্লাহ আশরাফি, SVT বুঝি নাই। এসটা হচ্ছে মোট দূরত্ব, যতটুকু দূরত্ব অতিক্রম করবে সেটা বললাম। আর টিটা হচ্ছে সময়, কত সময় লাগলো যাতায়াতে। আর ভিটা হচ্ছে বেগ। ওকে, ফিজিক্সের সত্য সিদ্ধ সূত্র, খুবই গুরুত্বপূর্ণ। এসটা হচ্ছে দূরত্ব, টোটাল কতটুকু দূরত্ব অতিক্রম করছে। টি হচ্ছে টোটাল কতটুকু সময় লাগলো। বি হচ্ছে বেগ। বুঝছেন? কারা কারা বুঝছেন হাত তুলেন। ফয়সাল আহমেদ সাগর, আজ ক্লিয়ার হইলাম। এটা সকালে ভেজাল হয়েছিল ইমেলটা। সায়দা জীবন নেশা ক্লিয়ার। আসিফ চৌধুরী মিলন, বুঝছি। ওকে, আমি আরেকবার দেখাই দিচ্ছি, 2বার অলরেডি বুঝাইছি, খেয়াল করেন। একটা লোক সাঁতার কেটে স্রোতের প্রতিকূলে যাচ্ছে, মানে স্রোত যেদিকে তার উল্টা দিকে, এবং সে টোটাল 4 মিটার যাচ্ছে। 4 মিটার যাচ্ছে, আবার 4 মিটার সে ফেরতও আসবে। 4 মিটার সে যাচ্ছে, আবার 4 মিটার সে ফেরতও আসবে। তাহলে টোটাল দূরত্ব কতটুকু অতিক্রম হইলো? 4 মিটার যায়। দেখেন আবার এখানে লেখা আছে যে অনুকূলে এত মিটার বেগে আবার পূর্বের অবস্থানে ফেরত আসলো। ফেরত আসা মানে কি? পূর্বের অবস্থানে ফেরত আসা মানে 4 মিটার গিয়ে আবার 4 মিটার ফেরত আসলো। তাহলে মোট গেল 4 মিটার, আসলো 4 মিটার, মোট হইল 8 মিটার। এই যে এটা দেখাইছি এখানে, 4 4 8। ঠিক আছে? স্রোতের প্রতিকূলে 4 মিটার গেছে, আবার স্রোতের অনুকূলে সে ফেরত আসলো 4 মিটার, মোট 4 4 8। এই যে এখানে দেখাইছি। আচ্ছা, এবার সময়টা বের করব যে কত সময় লাগলো। স্রোতের প্রতিকূলে একবার সময়, আবার অনুকূলে একবার সময়। প্রতিকূলে এসে গেছে 4 মিটার, কিন্তু 1 মিটার যাইতে তার সময় লাগে 1 ঘন্টা। এই 1 মিটার পার ঘন্টা মানে হচ্ছে প্রতি ঘন্টায় 1 মিটার করে যায়। তাহলে 1 মিটার যাইতে যদি 1 ঘন্টা সময় লাগে, 4 মিটার যেতে তার এই প্রতিকূলে সময় লাগছে 4 ঘন্টা। এই যে দেখেন টাইম, 4 মিটার যেতে 4 ঘন্টা। এবার আবার ফিরবে, ফেরার সময় তো সে তাড়াতাড়ি ফিরতে পারবে, কারণ স্রোত যেদিকে সেও সেদিকে সাঁতার কাটতেছে। ঠিক আছে? অর্থাৎ অনুকূলে। এই জন্যে সেইবার এইখানে দেখেন 1 ঘন্টায় গেছিল মাত্র 1 মিটার যাওয়ার সময়, এবার ফেরার সময় 1 ঘন্টায় দেখেন 4 মিটার ফিরতে পারতেছে। এখন সে 4 মিটার ফিরতে পারলেই তো হবে, কারণ গেছে 4 মিটার, ফিরবে তো মাত্র 4 মিটারই। অর্থাৎ ফেরার সময় 4 মিটার, ফিরতে সময় লাগে মাত্র 1 ঘন্টা। অর্থাৎ যাওয়ার সময় লাগলো 4 ঘন্টা, আর ফেরার সময় লাগলো 1 ঘন্টা, মোট টাইম হচ্ছে 5 ঘন্টা। এবার এই যে এস ইকুয়াল টু ভিটি সূত্র দিয়ে মান বসাই দিয়েছি। এস ইকুয়াল টু ভিটি, বি সমান হচ্ছে এস বাই টি। এরপরেও কারা কারা বুঝেন নাই বলেন? এই যে মান দেখবেন কি কি দেওয়া আছে, শোনেন। বীজগাণিতিক সূত্রাবলীতে এই সূত্রে যে আমরা আমাদের ফেলতে হবে সেটা কখন আমরা বুঝি? মান দেখে বুঝি যে কিসের কিসের মান দেওয়া আছে, সেটা দেখে। আমরা সুদ কষায় পড়াবো আই সমান পি আর এন।
এই সূত্রে যে ফেলতে হবে সেটা আমরা কি দেখে বুঝবো? যখন দেখবো যে এটার মান দেওয়া আছে, এটার মান দেওয়া আছে, এটার মান দেওয়া আছে, অথবা এখানে এটা নাই এটার মান দেওয়া আছে, আমরা কি দেখে বুঝি? যখন মান দেওয়া থাকে সেটা দেখে তো বুঝি। ভাই আমি সাধ্যমতো বুঝিয়ে দেওয়ার চেষ্টা করলাম, এরপরে যাদের সমস্যা আছে তারা ভিডিওটা আবার টেনে দেখবেন। সাইমা বিনতে সাইদ, এই এক অঙ্ক নিয়ে আমি দেখেন 10-15 মিনিট সময় দিছি সর্বোচ্চ। আমি পরের লেকচারটা আজকে আর ধরতে পারবো কিনা আল্লাহ মাহবুব জানে, এটাই শেষ করতে পারলাম না এখনো। ওকে। মেহজাবিন, আগে অঙ্কটা বুঝতাম না, আজকে ক্লিয়ার। হ্যাঁ, এটা জটিল অঙ্ক, একটা অঙ্ক, বিসিএস এর অঙ্ক, যেহেতু একটু জটিলতা তো থাকবেই। ঠিক আছে, অনেকে হয়তো বুঝবেন না, যারা যারা আজকে বুঝছেন, আমি আসলে কি বলবো, অনেককে এটা বুঝাইতে পারি না আমি, মানে তারা নিজেরাই বুঝে না। অনেক ম্যাথের স্টুডেন্ট আছে, তারা বুঝতে পারে না যে কিভাবে হইলো এখানে। ঠিক আছে, তো সাধ্যমতো চেষ্টা করলাম, দেখেন। ওকে, থ্যাংক ইউ। আমি বিশ্বাস, এবার আসি দেখেন সেই মার একটা অঙ্ক। ঢাকা হতে চট্টগ্রামের দূরত্ব 300 কিলোমিটার। ঢাকা হতে চট্টগ্রামের দূরত্ব 300 কিলোমিটার। ঢাকা হতে চট্টগ্রামের উদ্দেশ্যে ঢাকা হতে সকাল 7টায় রওনা দিয়ে একটি ট্রেন বিকাল 3টায় চট্টগ্রাম পৌঁছায়। ট্রেনটির গড় গতিবেগ কত? সেম অঙ্ক, দেখেন করতে পারেন কিনা। সেম অঙ্ক, 20তম বিসিএস আসছিল এটা। 20তম বিসিএস এর কিছু কিছু জিনিস অন্যান্য চাকরির পরীক্ষায় রিপিট হয়। দেখেন এটা পারেন কিনা। এই তো হয়ে গেছে। এটা আমি হালকা হিন্ট দিচ্ছি, সৈয়দা জীবন নেশা, হ্যাঁ হয়ে গেছে। দেখেন এখানে টোটাল দূরত্ব কত? দূরত্ব এস ইকুয়াল টু হচ্ছে 300, তাই না? আর সময় দেখেন 7টায় রওনা দিয়া পৌঁছায় 3টা, 7, 8, 9, 10, 11, 12, 1, 2, 3, মানে টোটাল সময় হচ্ছে 8 ঘন্টা। 7 থেকে গুনেন 3টা পর্যন্ত। তাহলে এখানে কি বের করতে হবে? গড় গতিবেগ ভি, ভি ইকুয়াল টু কি? আমরা জানি এস সমান হচ্ছে ভিটি, বা ভির মান বের করবো এস বাই টি। তাহলে এস এর মান হচ্ছে 300 ডিভাইডেড বাই 8, ভাগ করলে যা আসে তাই, সম্ভবত 37.5 আসছে, তাই না? এটা অ্যান্সার। বুঝছি।
একটি ট্রেন ঘন্টায় 180 কিলোমিটার বেগে চললে একটি ট্রেন ঘন্টায় 180 কিলোমিটার বেগে চললে প্রতি সেকেন্ডে ট্রেনটি কত মিটার চলবে? একটি ট্রেন ঘন্টায় 180 কিলোমিটার বেগে চললে প্রতি সেকেন্ডে ট্রেনটি কত মিটার চলবে? পানি উন্নয়ন বোর্ডে আসছিল 2018 সালে। ওকে, খেয়াল করেন, এটা খুবই সিম্পল অঙ্ক। কত মিটার চলবে? একটি ট্রেন ঘন্টায় 180 কিলোমিটার বেগে চলে। ঘন্টায় 180 কিলোমিটার মানে কি? 60 মিনিটে 1 ঘন্টায় 180 কিলোমিটার চলে। এবার বলছে প্রতি সেকেন্ডে ট্রেনটি কত মিটার চলবে, অর্থাৎ ঘন্টাটাকে নিয়ে গেছে সেকেন্ডে আর কিলোমিটারটাকে নিয়ে গেছে মিটারে। তাহলে দুইটাকে আমরা ভাঙায় নেই। 1 ঘন্টা সমান কত সেকেন্ড? আসলে 1 ঘন্টা সমান আমরা জানি, যেহেতু সেকেন্ডে বের করতে হবে এই জন্য 1 ঘন্টা সমান আমরা জানি 60 মিনিট সমান 1 মিনিটে যেহেতু 60 সেকেন্ড, তাহলে 60 মিনিটে 60 গুণন 60 এত সেকেন্ড, তাই না? 1 ঘন্টা সমান হচ্ছে 60 গুণন 60 সেকেন্ড। আবার কিলোমিটারকে মিটারে বানায় নেই। 1 কিলোমিটার সমান আমরা জানি 1 কিলোমিটার সমান জানি 1000 মিটার। 1 কিলোমিটার সমান 1000 মিটার। তাহলে 180 কিলোমিটারের সমান কত হবে? সুতরাং 180 কিলোমিটার সমান 1000 গুণন 180 এত মিটার। ওকে, এখন দেখেন ঘন্টাটাকে আমরা সেকেন্ড বানাইছি, কিলোমিটারকে মিটার বানাইছি কাজ করার সুবিধার্থে। সুতরাং এখন আমরা লিখতে পারি সেকেন্ডে কত মিটার যেহেতু যাবে মিটারটাকে পেছনে রাখি, তাহলে 60 গুণন 60 সেকেন্ড। 1 ঘন্টায় 180 কিলোমিটার যায়। 1 ঘন্টা মানে 60 গুণন 60 সেকেন্ড। 60 গুণন 60 সেকেন্ডে যায় 60 গুণন 60 সেকেন্ডে যায় কতটুকু যায়? 180 কিলোমিটার। 180 কিলোমিটার মানে হচ্ছে 1000 গুণন 180 এত মিটার। ওকে, সুতরাং প্রতি সেকেন্ডে বের করতে বলছে। প্রতি সেকেন্ড মানে 1 সেকেন্ডে। 1 সেকেন্ডে যায় 1000 গুণন 180 ডিভাইডেড বাই হচ্ছে 60 গুণন 60। এবার কাটাকাটি করে দেখি, 1 শূন্য 1 শূন্য কাটলাম, 318, 1 শূন্য 1 শূন্য কাটলাম, 100 দিয়ে 6কে ভাগ করলে যা আসে তাই। ও, এখানে তো আর একটু সহজভাবে কাটা যায়। 3 দুগুণা 6, 50 দুগুণে 100 সমান হচ্ছে 50। বুঝছি? বুঝছি। তাহলে ওকে, মুছে দিলাম। আর একটু দ্রুত আগাই। রুব্রিক 6, এই দেখছেন ঐকিক নিয়ম করতে আমার 2 দিন লেগে গেল। এই তো এটাই হবে। কায়সার স্যার বলে যে, আসলে কায়সার স্যার বলে একটা করে আর একটা। বলছে 21টা লেকচারে শেষ করবে, অলরেডি 5-6টা ক্লাস বেশি হয়ে গেল। ক্লাস নিছি 6টা-7টার মতন, কিন্তু এখনো 3 নাম্বার লেকচারে শেষ করতে হয়নি। ওকে, এবার ক খ এর কাজে গতকালকে আমরা কিছু কাজ দেখাইছিলাম বিস্তারিত। আজকে একটা বিস্তারিত করে বাদ বাকিগুলো আমরা যেটা শর্ট ফর্মে খুব দ্রুত করা যায় সেই ফরম্যাটটা দেখাই দিব। ক একটি কাজ 5 দিনে এবং খ তা 10 দিনে করতে পারে। তারা একত্রে একদিনে কাজের কতটুকু করতে পারবে? কত অংশ
করতে পারবে। ওকে, প্রাথমিকে আসছিল 2016 সালে। ফয়সাল আহমেদ সাগর 30+ লেকচার হয়ে যাবে, কিছু করার থাকবে না। কয়েকটা কাজ 5 দিনে এবং কথা 10 দিনে করতে পারে। তারা একত্রে একদিনে কাজের কতটুকু করতে পারবে? দেখেন, একদিনে কতটুকু একসাথে মিলে করতে পারবে সেটা বের করতে বলছে। এখন আমরা দেখি একটা কাজ 5 দিনে করে 5 দিনে করে পুরা কাজ। তাহলে একদিনে কতটুকু করতে পারে সেটা বের করি, আবার একদিনে কতটুকু করতে পারে সেটা বের করি। এরপরে তারা একত্রে অর্থাৎ যোগ করে দিলে হয়ে যাবে। 5 দিনে করতেছে, 5 দিনে করে কয়টা কাজ? একটি কাজ মানে পুরো এক অংশ, একটি কাজ। ওকে, সুতরাং একদিনে কতটুকু করে সেটা বের করি, 1/5 অংশ কাজ। আবার কয় দিনে? 10 দিনে করে। 10 দিনে করে ওই একটা কাজ। 10 দিনে করে একটি কাজ। আবার এক দিনে করে 1/10টি কাজ। এবার দেখেন, একদিনে করে 1/5 অংশ কাজ, একদিনে করে 1/10 অংশ কাজ। এবার তারা একসাথে অর্থাৎ 1/5 যোগ 1/10 একসাথে যদি করে তাহলে কতটুকু করবে? লসাগু 10, 5 দুগুণে 10 যোগ 1 সমান 3/10 অংশ কাজ। এটাই আছে। প্রাথমিকে 2016 সালে আসছে। দশ বাই 3 না, 3/10। নেক্সট, এরপর আমরা একত্রিত কাজ হইলে একরকম ভাবে করব, আর একাকী করলে আর একরকম ভাবে করব। মনে করেন দুইজন মানুষ বা 3জন মানুষ যদি হয়, ধরেন দুইজন মানুষ কাজ করে এত দিনে আর এত দিনে। এরপর তারা যদি একসাথে কাজ করে, একজনের সময় লাগে ধরেন m দিন, আরেকজনের সময় লাগে n দিন, তাহলে এক্ষেত্রে তাদের যদি একসাথে কাজ করে, একত্রে কাজ করলে কাজটা শেষ করবে কত দিনে? সেক্ষেত্রে আমরা কি করব, এই m দিন আর n দিন তাকে গুণ করবো আর দুইজনকে একত্রিত করে দিব m+n। আর যদি বলে একজনে কাজ করতে কত সময় লাগবে, সেক্ষেত্রে m গুণন n ডিভাইডেড বাই m-n। আমরা প্র্যাকটিসে যাই তাহলেই বুঝবো। ধরেন একটি কাজ 6 দিনে এবং 3 দিনে করতে পারে। ক ও খ একত্রে কাজটি কত দিনে করতে পারবে? কত দিনে করতে পারবে নিবন্ধনে আসছিল এটা। এই টাইপের অঙ্কে আমরা কি করব, একটা কাজ করতেছে, একটা কাজ করতেছে 6 দিনে, আবার করতেছে 3 দিনে। আর একত্রে গেলে কত দিনে শেষ করতে পারবে? আমরা কি বলছি, m গুণন n ডিভাইডেড বাই, যদি দুজন একত্রে কাজ কত দিনে করতে পারবে সেটা বের করতে বলে, তাহলে দুজনকে নিচে একত্রিত করে দেব। এই m হচ্ছে সবচেয়ে বড় মান যেটা, সেটা m কত 6 গুণন n কত, n হচ্ছে ছোট মান যেটা সেটা, আর নিচে তাহলে m এর মান হচ্ছে 6, m এর মান হচ্ছে 6 যোগ ছোট মান কত আছে 3, তাহলে এটা 3 6 18 ডিভাইডেড বাই হচ্ছে 6 যোগ 3 9, তাই না? অথবা এটা এরকমই রাখি, 6 গুণন 3 ডিভাইডেড বাই হচ্ছে
6 3 9, 3 3 9, 3 দুগুণে 6 সমান 2 দিনে। আবার এই একই অঙ্ক ধরেন একটু ঘুরে বলল যে একটি কাজ ক ও খ একত্রে একটি কাজ 10 দিনে করতে পারে। ক একাকী 15 দিনে করতে পারলে খ একাকী কত দিনে পারবে? খ একাকী কত দিনে পারবে? কত দিনে পারবে? খ একাকী কত দিনে পারবে? এটা প্রাথমিকে 2013 সালে আসছিল, আর আগেরটা নিবন্ধনে আসছিল 17তম নিবন্ধনে। খেয়াল করেন, ক ও খ একত্রে কাজই দেওয়া আছে এবার 10 দিন, আবার ক একা হচ্ছে 15 দিন। এবার খ একা কত দিনে সেটা বের করতে বলছে। এখানে কিন্তু দুইজনে একত্রে বের করতে বলছিল, এই জন্য নিচে একত্র করে দিছিলাম, আর এখানে একা কি বের করতে বলছে, এই জন্য নিচে বিয়োগ করে দেব। এবং কোনটা থেকে কোনটা, ওই যে একই সূত্র এম গুণন এন ডিভাইডেড বাই, এবার হচ্ছে যেহেতু একা কি বের করতে বলছে মাইনাস করে দেব। এখন এম এর মান সবচেয়ে বড় যেটা 10 গুণন এন এর মান কত, ও বড় কত আছে 15, এই বড়টা এখানে লিখবো এম এর মান 15 গুণন ছোটটা 10 ডিভাইডেড বাই 15 মাইনাস 10। এবার 15 গুণন 10 ডিভাইডেড বাই হচ্ছে বিয়োগ করলে 5, 5 দুগুণে 10 অথবা 3 5 15 সমান 30 দিনে। দেখেন দুইটা অঙ্কের পার্থক্য বোঝেন, এখানে ক 6 দিনে, খ 3 দিনে, মানে প্রত্যেকে আলাদা আলাদা করতে পারে এত দিনে। ক আর খ একত্রে কয় দিনে বের করতে বললে নিচে একত্র করে দেব, আর যে কারো একাকী বের করতে বললে নিচে বিয়োগ করে দেব, এই তো পার্থক্য। ওকে, আগেরটা 10 উপরে আসবেই তো, আপনি আগেরটাই নিয়মে কেন করছেন? আগেরটাই কি বের করতে বলছে দেখেন, আগেরটাই কিন্তু কাজের কত অংশ করতে পারবেন সেটা বের করতে বলছে, কাজের পরিমাণ বের করতে বলছে, কাজের পরিমাণ বের করতে বলছে আগেরটাই। প্রথমটা যেটা আপনি 10 বের করছেন 10 উপরে চলে গেছে, আগেরটায় কাজের পরিমাণ বের করতে বলছে, আর এখন যে দুইটা অঙ্ক করলাম এই দুইটাতে সময় বের করতে বলছে। তাহলে আগেরটা যদি এই নিয়মে করতে যান তাহলে নিয়ম উল্টে দিতে হবে। কি করতে হবে? এই যে এই নিচের অংশটাই উপরে চলে যাবে, উপরের অংশটা নিচে আসবে। আর খেয়াল করে দেখেন, প্রশ্নটা ভালো করে খেয়াল করেন, আগেরটায় কাজের পরিমাণ যে একদিনে কত অংশ কাজ করতে পারে এটা চাইছে, আর এখন যে দুটো অঙ্ক করলাম কত দিনে করতে পারে সে সময়টা বের করতে বলছে। তাহলে সময় বের করা আর কাজের পরিমাণ বের করা দুইটা কি এক হবে? সূত্র উল্টে যাবে এখানে। ওকে, তাহলে দোষ তখন আর উপরে থাকবে না, নিচে চলে আসবে। সাথী বুঝছেন? যদি বুঝে থাকেন তাহলে দেখেন এটা করতে পারেন কিনা। পিতা ও পুত্র পিতা একটি কাজ 5 দিনে করতে পারে। পিতা একটি কাজ 5 দিনে করতে পারে, পুত্র সহযোগিতা করলে কাজটি 3 দিনে করতে পারে। পুত্র একাকী কাজটি কত দিনে করতে পারবে? পুত্র একাকী কত দিনে করতে পারবে? এটা করেন দ্রুত, একটু দ্রুত করবেন। আস্তে আস্তেই তো পড়াচ্ছি রে ভাই চৌধুরী হাসান, একটা লেকচার আমি 2 দিনে শেষ দিলাম, আর কত আস্তে পড়াবো? বিস্তারিত একটা করে দিছি, দেখেন বাকিগুলা করতে পারেন কিনা, না পারলে নিতান্তই বলিয়েন, আর কত আস্তে পড়াবো বলেন। আমি
ঐকিক নিয়ম 2 দিনে শেষ করলাম, তাও এখনো শেষ হয় নাই। আর কত আসতে পড়াবো বলেন? না, লিখিতর জন্য এমন করা যাবে না। লিখিতর জন্য আগে যে নিয়ম দেখালাম ওইভাবে করতে হবে। আমি অধিকাংশ অঙ্কই আপনি লিখিত করতে পারবেন সেভাবে করে দিচ্ছি। কিছু কিছু অঙ্ক আপনাকে তো লিখিত প্রিপারেশন আলাদাভাবে নিতেই হবে, এটুকু তো মানতেই হবে। দেখেন আবু মুসা, যদি না পারেন নিতেন তো বলিয়েন, আমি করে দেবো নি। তবে পারার কথা, যেহেতু আগে একটা ফরম্যাট আমি দেখাইছি, জাস্ট ওইটার সাথে একটা লাইন বেড়ে যাবে আর কি। ঐকিক নিয়ম তাহলে এখানে আমরা শেষ দিচ্ছি। অ্যান্সার এটা 7.5, ঠিক আছে? এটার অ্যান্সার 7.5। আমরা গড়ে চলে যাব। গড় নিয়ে আজকে একটু 5 মিনিট কথা বলে নেব, তারপর আমরা বিদায় নেব। গড় নিয়ে 5 মিনিট কথা বলবো, অনেকের হয়তো ক্লাস আছে। গড় নিয়ে 5টা মিনিট আমরা কথা বলবো, বলে তারপর বিদায় নেব। অনেকেরই ক্লাস আছে, এই জন্য গড় নিয়ে 5 মিনিট কথা বলবো। লেকচার 3 শেষ হইলো মাত্র। ওকে, গড়। গড় আসলে কি? গড় হচ্ছে, বেসিক কথাবার্তা আজকে বলে নিই। গড় হচ্ছে ছোট লেকচার, তেমন বড় হবে না। গড়ের সাথে আমরা চেষ্টা করব বীজগাণিতিকের লসাগু গসাগু আমরা পাটিগণিতে পড়াইছি না? পাটিগণিতে পড়াইছি। বীজগাণিতে যে লসাগু গসাগু আছে, গড়ের সাথে বীজগাণিতিক লসাগু গসাগু শেষ করার চেষ্টা করব ইনশাল্লাহ। গড় হচ্ছে, গড় মানে হচ্ছে যতগুলো উপাত্ত থাকে, উপাত্তগুলো যোগ করে যত সংখ্যক উপাত্ত থাকে তা দিয়ে ভাগ করাই হচ্ছে গড়। যেমন 3 জন মানুষ রান করলো 70, তারপরে আরেকজনে করলো 79, আরেকজনে করলো 80। এখন এদের গড় মানে হচ্ছে এই 3 জন একটা যোগ করে 1 2 3 জন মানুষ 3 দিয়ে ভাগ করা, সহজ কথায় গাণিতিক গড়, ঠিক আছে? এখন গড়ের ভিন্নতা আছে, বিভিন্ন জায়গা আছে, সেক্টর আছে, সেইগুলো আমরা কিভাবে করতে পারি। যেমন যে কোনো অঙ্ক যদি বলা হয় গড়ের ক্ষেত্রে, ধরেন রুব্রিক 1-এ বলল যে 7 5 9 6 13 এর গড় কত? তাহলে আমাদের কাজ কি হবে? আমাদের কাজ হবে এই সবগুলা যোগ করে যে কয়টা আইটেম আছে এখানে, কত আছে, 1টা 2টা 3টা 4টা 5টা, 5 দিয়ে ভাগ করা, এইভাবে গড় নির্ণয়। যেমন এরপরে যদি আমি বলি যে 1 থেকে 10 পর্যন্ত সংখ্যাগুলির গড় কত, সংখ্যাগুলির গড় কত, গড় কত, তাহলে কি করব, 1 2 3 4 5 6 7 8 9 এবং 10 যোগ করে ভাগ করব। আবার কত দ্বারা? কয়টা অঙ্ক আছে এখানে? 10 দ্বারা ভাগ করব। তো গড়ের বিভিন্ন রকম অঙ্ক আছে। বয়সের গড়, তারপরে গাণিতিক গড়, তারপরে সংখ্যা, ওই যে মৌলিক সংখ্যা, যৌগিক সংখ্যা, এগুলোর যোগফলের গড়, ভগ্নাংশের গড়, বিভিন্ন ধরনের গড় আছে। আমরা এগুলো আগামী ক্লাসে ইনশাল্লাহ দেখব। আজকে আরেকটু টানতাম, কিন্তু অনেকেরই অনেক জায়গায় ক্লাস আছে, এজন্য আমরা বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আশা করি এখানে কেউ খারাপ কোনো কিছু পাবেন না। সাধ্যমতো চেষ্টা করতেছি অনেকটুকু দেখিয়ে দেওয়ার জন্য, আপনাদের ক্লিয়ার করে দেওয়ার জন্য। যেখানে ক্লাস কম পাবেন না, আরো বেশি পাবেন, ঠিক আছে? সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। গুড নাইট, আসসালামু আলাইকুম।